আমরা তো সবাই ঘর করতে চাই, হ্যাঁ, একটা ছোট্ট ঘর সবাই চাই, বাবুই পাখির একটা বাসা হোক আমাদের, কিন্তু অনেক নারী সেখান থেকে ছিটকে যাচ্ছে এই যে ডিভোর্স নামক একটা শব্দের মধ্যে। এই ডিভোর্স নামক শব্দ থেকে যারা ছিটকে পড়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ নারী হিসেবে? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি নারী কখনো পিছিয়ে পড়বে না। জি, নারী সবার আগে থাকবে, সব কিছুতে এগিয়ে থাকবে, তার চিন্তা চেতনাকে এগিয়ে নিবে এবং সমাজের দৃষ্টিভঙ্গিটা যেন নারীর প্রতি ফোকাস থাকে এবং তাদেরকে পিছিয়ে রাখার জন্য যেন বা দমন পীড়নের চেষ্টাটা না করে। সেই জিনিসটাকে সবভাবে বাস্তবায়ন করা কিন্তু আমাদের সামগ্রিকভাবে চেষ্টা থাকতে হবে। সেই চেষ্টাটা নারী একা করবে তা না, নারী পুরুষ সবাই সমানভাবে করবে, পাশাপাশি চলবে নারী, কেউ কাউকে পিছে ফেলে যাবে না, দুজন যেন এগিয়ে থাকে, সমান্তরাল ভাবে যাবে। এটাও সত্য কথা যে পাশাপাশি চলতে গেলেও। আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা নিপা। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাহমিনা শিল্পী। তিনি কবি, লেখক, কথাসাহিত্যিক এবং একজন উন্নয়ন কর্মী। শুধু তাই নয়, তিনি আপাদমস্তক একজন কবিতার মানুষ, মন ও মগজে ধারণ করেন কবিতা। আজকে আমরা তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শুনব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ কেউ আন্তরিকভাবে ডাকলে আমি খুব আন্তরিকভাবেই চেষ্টা করি সময়টা তৈরি করে নিয়ে আসার জন্য। হয়তো সময় আমাদেরকে অনেক সময় অনুকূলে থাকে না, কিন্তু আমি সময়টাকে তৈরি করি আসার জন্য। তো তোমরা যেহেতু আন্তরিকভাবে ডেকেছো, আমারও খুব ভালো লেগেছে, সে কারণে অনেক ধন্যবাদ। লাল, সাদা এবং সবুজে আপনাকে অনবদ্য লাগছে। ধন্যবাদ, তোমাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। 21শে বইমেলা 2025 আপনার বই আসছে শালিক পাখির অভিমান। হ্যাঁ, এত নাম থাকতে শালিক পাখির অভিমান, এটা কিভাবে আসলো আপনার মাথায়, বা এত সুন্দর একটা নাম বের করলেন, এবং এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় কি? শালিক পাখির অভিমান মূলত প্রতীকী নাম, এটা তো অবশ্যই বুঝতে পারা যাচ্ছে। তো আমাদের প্রচলিত একটি কথা আছে, এক শালিকে দুঃখ আসে, দুই শালিকে সুখ। এখন বর্তমান সময়টা আমাদের কাছে মানে এমনভাবে ধরা দিচ্ছে যে প্রচণ্ড পরিমাণে অভিমান, অনুরাগ, অনুযোগ এবং একজন আরেকজনকে সময় দিতে না পারা, এই যে বিষয়গুলো আছে, এবং সেখান থেকে প্রতিনিয়ত আমরা যে প্রতিবেদনগুলো দেখছি, পত্রিকা হোক বা অন্য কোথাও গবেষণায়, সব ক্ষেত্রে যেখানে দেখছি ডিভোর্সের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা আসলে বাঙালিরা, বাংলাদেশিরা একটা সুন্দর পরিবার গঠন করতে কিন্তু ভালোবাসি, এবং এই দিক থেকেই কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক এগিয়ে আছি। কিন্তু এখন যদি আমরা এদিক থেকে আস্তে আস্তে পিছিয়ে যাই, তাহলে এটা আসলে কোনো সুখবর তো নয়ই, কোনো ভালো লক্ষণও নয়। তো সেই কারণে আমার মনে হলো যে সবাই যদি এভাবে না ভেবে একটু অন্যভাবে ভাবি, তখন আমাদের সেই প্রচলিত কথায়, যেটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, সেই কথার সূত্র ধরেই আমি এগিয়ে গেলাম, ভাবনাটা মাথায় রাখলাম। তো হৃদয় এক ছোট্ট ঘর, সেই ঘরে তো অনেক কিছুই থাকবে, রাগ, দুঃখ, অভিমান, কিন্তু সব কিছুর পরেই একটা সুখ। সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি আসলে এখানে গল্পগুলো লিখেছি। মোট 13টি গল্প আছে, প্রত্যেকটি গল্প আসলে ভিন্ন ভিন্ন স্বাদের। আমি যে গল্পগুলো বললাম, কথাগুলো বললাম, সব গল্পের যে একই বিষয় তা না, প্রত্যেকটি গল্পের কিন্তু আলাদা আলাদা আছে। এখানে নারী আছে, শিশু আছে, বাবা মার গল্প আছে, মানে পুরো সমাজটাকে, জীবনটাকে আমি তুলে ধরছি। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক জীবনের গল্প বলা যায়, ভাবনার গল্প বলা যায়, যেটাকে আমাকে জীবন বোধের কাছাকাছি নিয়ে যাবে। এবং এই যে আমাদের যে নেতিবাচক ভাবনাগুলো, আমি চেষ্টা করেছি সেগুলোকে যেন ইতিবাচকভাবে ভাবার সুযোগটা তৈরি করে। আমরা তো সবাই ঘর করতে চাই, একটা ছোট্ট ঘর সবাই চাই, বাবুই পাখির একটা বাসা হোক আমাদের, কিন্তু অনেক নারী সেখান থেকে ছিটকে যাচ্ছে এই যে ডিভোর্স নামক একটা শব্দের মধ্যে। এই ডিভোর্স নামক শব্দ থেকে যারা ছিটকে পড়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ নারী হিসেবে? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি নারী কখনো পিছিয়ে পড়বে না। জি,
নারী সবার আগে থাকবে, সব কিছুতে এগিয়ে থাকবে, তার চিন্তা চেতনাকে এগিয়ে নিবে এবং সমাজের দৃষ্টিভঙ্গিটা যেন নারীর প্রতি ফোকাস থাকে এবং তাদেরকে পিছিয়ে রাখার জন্য যেন বা দমন পীড়নের চেষ্টাটা না করে, সেই জিনিসটাকে সবভাবে বাস্তবায়ন করা কিন্তু আমাদের সামগ্রিকভাবে চেষ্টা থাকতে হবে। সেই চেষ্টাটা নারী একা করবে তা না, নারী পুরুষ সবাই সমানভাবে করবে, পাশাপাশি চলবে, নারী কেউ কাউকে পিছে ফেলে যাবে না, দুজন যেন এগিয়ে থাকে, সমান্তরাল ভাবে যাবে। এটাও সত্য কথা যে পাশাপাশি চলতে গেলেও দুটো পাতিলেও তো ঠোকাঠুকি লেগে যায়। তো সেই জায়গাটাকে, সেই ঠোকাঠুকির জায়গাটাকে যেন আমরা মানে এত কঠিনভাবে না নেই, সে একটু সহনশীল হতে হবে সবার জায়গা থেকেই। কিন্তু তারপরও যদি বলছি আমি কোনো কারণে হয়েই যায়, সেটার কারণে কি করতে হবে, নারীকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং এমন শিক্ষা, যেই শিক্ষা থেকে সে তার নিজের জীবনকে নিজে পরিচালিত করতে পারে এবং আর্থিক স্বাধীনতাটা যেন সে তৈরি করতে পারে। আর্থিক স্বাধীনতা ছাড়া নারীর উন্নয়ন কখনোই সম্ভব নয়। খুব ভালো পরামর্শ আমাদের নারীদের জন্য। আমরা চাইবো আমাদের যারা নারী আছেন বা যারা এখনো পিছিয়ে আছেন তারা সামনে এগিয়ে যাবেন। আপু, আপনি তো লেখালেখি করেন, কতদিন ধরে লিখছেন? কতদিন ধরে এটা আসলে নির্দিষ্টভাবে বলা সম্ভব না, কারণ আমি আসলে শুরু হয়েছিল ছোটবেলা থেকেই লিখছি সেটা, এবং যদি মনে করার মতো কোনো স্মৃতি থাকে যে কবে থেকে লিখছেন, সেটা আমি তখন ক্লাস 4-এ পড়ি। এবং মূলত আমার বাবার হাত ধরে আমার লিখতে আসা। মানে আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি খুব কৌশলী, কখনো এভাবে বলেনি তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু ওনার ভেতরের যত ইচ্ছা আছে সে খুবই কৌশলে সেটা আমার ভেতরে প্রবাহিত করেছে, পুশ করেছে, আমি বলবো প্রবাহিত করেছে। কারণ আমি যেন ওই ভাবনাটাকেই ধরতে পারি যেটা উনি ধরেছিলেন। তো সেইভাবে আমি দেখতাম যে আমার বাবা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা নীল কালো মলাটের ডায়েরি ছিল আব্বুর, ওই ডায়েরিতে উনি কিছু একটা লিখতেন। আর আমরাই তো ঘুম থেকে জেগেই দেখেছি চারদিকে পড়ার বই, আলমারি, তো ওই পড়তে পড়তেও একটা অভ্যাস তৈরি হয়েছিল। কিন্তু সেদিন ছিল বৃষ্টি, বিকেলবেলা বৃষ্টি হয়েছিল। আমরা তখন মফস্বল শহরে থাকি, মাদারীপুরে, আমার জন্ম জেলা। তো বৃষ্টির পরে আব্বু বলল যে বারান্দায় আমরা বসে বৃষ্টি দেখছি, চলো। তো খুব আয়োজন করে বৃষ্টি দেখতে হয় এটা তো আসলে আমার জানাই ছিল না। তো খুব আয়োজন করে আমরা বৃষ্টি দেখলাম, দেখা শেষ, তারপরে বলল যে বৃষ্টি তো শেষ, চলো এবার রাস্তায় হেঁটে আসি। আমাদের বাড়ির একদমই সামনে রাস্তা, তো চারপাশে ছোট ছোট গাছ, ওর মধ্যে বৃষ্টির জল জমে আছে, কচু পাতার উপরে পানি, মানে এই সব কিছু দৃশ্য দেখে আসার পরে বলছে কাগজ কলম নিয়ে আসো দুটো, চলো আমরা এখন একটা কম্পিটিশন করব। কিসের? এই যে এতক্ষণ যা দেখলে এটা থেকে কি লিখবে তুমি, চলো আমরা কবিতা লিখি। তো কবিতা কী জিনিস এটা আমি আসলে তখনও জানি না, কিন্তু লিখলাম। লেখার পরে আব্বু লিখলো, আমি লিখলাম। লেখার পরে আব্বু বলছে যে এটাতে তুমি বিজয়ী হয়েছো। পরে বুঝতে পারলাম যে আসলে তো বিজয়ী আমি হইনি, কিন্তু আমার যেন আগ্রহটা তৈরি হয়, আমি যেন ইন্সপিরেশন পাই। তো এই সব কিছু মিলে উনি আমাকে শুরু করালেন এভাবেই। তখন শুরুটা কবিতা দিয়ে, তারপর গল্প পড়লাম হচ্ছে আমার মা, সে তার অফিসে, সে একজন উন্নয়ন কর্মী ছিলেন, গণোন্নয়ন প্রচেষ্টা আমাদের ওখানকার একটা এনজিও, সেটার সে নারী ও শিশু বিভাগের দায়িত্বে ছিলেন। তো ওনাদের একটা বাৎসরিক পত্রিকা করা হলো, সেখানে দেখলাম যে আমার মা একটা গল্প লিখেছে। তো আমি বললাম যে আম্মু একটা গল্প লিখেছে, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। তো তখন আমি 7-এ পড়ি, ওই সময় আমি প্রথম একটা গল্প লিখলাম। সেই গল্পটা আসলে এখন আর আমার সংগ্রহে নাই, কিন্তু ওখান থেকে আমার গল্প লেখা শুরু। আচ্ছা আপু, এই যে একটা বিষয় আপনি বললেন, মানে এটা একদম স্পষ্ট যে বাবা মা মানে ছোটবেলা থেকে যদি এই ট্রেনিংটা আমাদেরকে দিয়ে থাকেন, মানে এই যে হাতে কলম, মানে একটা অভ্যাস, প্র্যাকটিস। এখনকার বাবা মা তো মনে হচ্ছে শুধু মোবাইল ছাড়া মানে সন্তানদেরকে আর কি কিছু দিচ্ছে, মানে ঘুম থেকে উঠেই একটা ফোন, খাওয়ার সময় কার্টুন। সবাই দিচ্ছে এটা আমি বলবো না, তবে আমাদের এখন প্রযুক্তির ব্যবহারে সত্যি সত্যি আমাদের বাচ্চাদের পড়ার আগ্রহটা কমে গেছে। বা আমাদের বাবা মারা যেমন বলতো যে এখন চলো আমরা বই কিনতে যাই, আয়োজন করে বই মেলার সময় আমরা বই কিনতে যেতাম, এখন ওই জিনিসটা ওইভাবে আসলে হচ্ছে না।
কিন্তু তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি, বইমেলার সময়টাই আমি শুধু বলি, এখনও কিন্তু পাঠকদের মধ্যে শিশুরাই বেশি। তাই? হ্যাঁ। তো এটা তুমি নিজেও বইমেলা পর্যবেক্ষণ করেছো, হয়তো দেখেছো, বা আরও দেখবে। যেমন কালকে থেকেই বইমেলা শুরু, কাল থেকেও দেখবে। এবং সেই চাহিদার কারণেই কিন্তু সেই যে শিশুদের যে পাঠক বেশি শিশুরা, সেই কারণেই কিন্তু আলাদা করে বইমেলায় শিশু চত্বরও করা হয়েছে। হ্যাঁ, আছে মোবাইল দেখছে বা কী করেছে, এটা নিয়েও আমার শিশুদের জন্য অনেক লেখা আছে। আমি শিশুদের জন্য প্রচুর গদ্য লিখেছি, যেটা আসলে মানে ওদের উপযোগী, বর্তমান সময়টার উপযোগী। এই যে মোবাইল না দেখে আমরা কি করব? আমাদের একটা খেলার মাঠ ছিল। এই খেলার মাঠে আমরা স্কুল থেকে ফিরে বাড়িতে লাঞ্চ করে তারপরে হচ্ছে হোমওয়ার্কটা করে কিন্তু আমাদের তাড়া থাকতো কতক্ষণে আমরা খেলতে যাব। কিন্তু আমাদের এই সময়ের বাচ্চারা কোথায় খেলতে যাবে? এই দায়টা তো ওদের না, আমাদেরই। এই দায় থেকে মুক্তির জন্য হলেও এখন দেখা যায় ঘরে বসে কি করবে, একটা মোবাইল দিয়ে দিচ্ছে। কিন্তু না, আরও অনেক অনেক ইয়ে আছে, অ্যাক্টিভিটি আছে, যেটা দিলে পরে ওরা মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসবে। এই প্রসঙ্গেও লেখা আছে আমার। তাহলে শিশুতোষ কয়টা বই আপনার প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত? শিশুতোষ গল্পের বই প্রকাশ হয়েছে আমার, সেটি হচ্ছে 4টা। তো 4টা গল্পের বইয়ের মধ্যে আমি আসলে চেষ্টা করেছি বর্তমান সমাজ, দেশ এবং রাষ্ট্রকে যেন ওরা এখন ছোট থেকেই জানতে পারে। মনস্তাত্ত্বিক ব্যাপার তো আছে, বুদ্ধির কৌশলগুলো আছে। এবং এই যে আমাদের বাচ্চাদের জন্য অনেক অনেক উপদেশ বাবা মা বলে, এই কাজটা করবে না, এরকমভাবে আমরা বলতে থাকি না, এটা তোমার করা উচিত না, এই দেখো তুমি খেলনা কিনে টাকাটা নষ্ট করলে, ওই বাচ্চাটা দেখো গরিব, ও খেতেই পাচ্ছে না। এই কথাগুলো যেন মুখে বলতে না হয় আমার। এই কথাগুলো যেন ওরা গল্প ছলে পড়ে নিজে থেকে বুঝতে পারে, নিজে থেকে অনুভব করে যে না, আমার এই খেলনাটা না কিনে এই টাকাটা যদি আমি ওই গরিব বাচ্চাটাকে দেই তাহলে ওর উপকার হবে, এটা যেন ও বুঝতে পারে। আমি অনেক ভারী ভারী পড়াশোনা না করেও আমি ওই পড়াশোনার পাশাপাশি আমার পাঠ্য বই যেটা আছে সেটার পাশাপাশি আমার আরও কিছু পড়ার তাগিদ অনুভব করে বাচ্চারা নিজে থেকেই। এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করি, বা কিছু বুদ্ধির খেলা, এগুলো সমস্ত কিছু আমি আসলে গল্পের মাধ্যমে ওদেরকে বলার চেষ্টা করি। তো 4টা গল্পের বই আছে আমার। তার পাশাপাশি আমার যেটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন শিশুতোষ পত্রিকাগুলো যে আছে ওইগুলোতে মূলত আমি ওদের জন্য গদ্যই লিখি। গদ্যটা লিখি সেটা এই যে ওই রকম যে মোবাইল আসক্তি থেকে কি হবে, তারপরে ওরা জাতীয় সঙ্গীতের প্রতি, দেশের প্রতি যেমন ভালোবাসা জন্মায়, এই যে এই বিষয়গুলোকে আমি চেষ্টা করি গদ্য আকারে ওদেরকে ওদের মতো করে সহজ করে বোঝানোর, বা মুভি দেখার প্রতি আগ্রহ তৈরি করা, বিভিন্ন দেশীয় খেলা। আপনার এখন পর্যন্ত কতগুলো বই প্রকাশিত হয়েছে? আমার মোট 14টি বই বেরিয়েছে। মানে আমি 14টি বলছি যে কাল যে বইটি বইমেলায় আসবে, হ্যাঁ, সেটি সহ আমার 14টি বই আছে। তার মধ্যে গল্পের বই আসলে 5টি, কবিতার বই 4টি, শিশুতোষ কবিতার বই 4টি, আর একটি হচ্ছে সম্পাদনার গল্পগ্রন্থ। সেই গল্পগ্রন্থটার মধ্যে 33 জন গল্পকারের গল্প আছে। তো প্রত্যেকটি গল্প সবাই একটি বিষয়ের উপরেই লিখেছে, বুনো বাতাসের গল্প। বইটার নামই তাই, এবং এই বিষয়টা তাদের সবাইকে দেয়া হয়েছিল। এই শব্দটা যে যেভাবে আলোড়িত হয়েছে শব্দে, সে সেভাবেই লিখেছে। এই বুনো বাতাস বলতে কেউ প্রেম বুঝেছে, কেউ ভৌতিক কিছু বুঝেছে, কেউ সমাজকে সংস্কারের বিষয় বুঝেছে, যে যেভাবে বুঝেছে সে সেভাবে লিখেছে। সেটা এপার বাংলার লেখকও আছে, ওপার বাংলার লেখকও আছে। আবার যারা অপেক্ষাকৃত প্রবীণ, আবার যারা অপেক্ষাকৃত তরুণ, তারাও আছে। আমি সবাইকে মিলেই গল্প গ্রন্থটার মধ্যে রাখার চেষ্টা করেছি। আপনার এতগুলো বইয়ের ভেতরে আমার একটা বইয়ের নাম খুব মনে ধরেছে, টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম। হ্যাঁ, এটার মানে বিশ্লেষণটা যদি একটু আপনি দিতেন। আসলে টেরাকোটা তো আমাদের একটা ঐতিহাসিক মানে ঐতিহ্য। হ্যাঁ, যে সেই ঐতিহ্যর মাঝখানে প্রেমটাও কিন্তু আমার মনে হয় যে আসলে একটা মানে যুগ যুগ ধরে চলে আসছে। দেখো, সেই প্রথম নারী, প্রথম নর আদম হাওয়া থেকে প্রেমটা চলে আসছে, এখনও আছে। আমি অলওয়েজ মানে এটা বিশ্বাস করি যে প্রেমটা সেই পৌরাণিক যুগ থেকে আসলেও প্রেমটা সবসময় সমকালীন, এবং সবার মাঝখানে যেন প্রেমটা থাকে। সেই প্রেম বলতে হচ্ছে শুধু যে মানে রোমান্স সেটা নয়, এই যে তোমার আমার মধ্যেও একটা প্রেম তৈরি হোক, আমার লেখার মধ্যেও আমার একটা প্রেম তৈরি হোক, একটা বিড়ালের প্রতি, হ্যাঁ, একটা বিড়ালের প্রতি প্রেম তৈরি হোক, আমি যে কাজটা করছি সেই কাজটাও যেন আমি একটা প্রেম নিয়েই করি,
নিজ নিজ কাজটা তো সততার সাথে একদম পারফেক্টলি করাটাও তো হচ্ছে প্রেম, দেশপ্রেম। আপনি 19 বছর ধরে মানে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছেন, তো এই যে মিডিয়ায় আপনার এত বছরের একটা যাত্রা, আপনি কি কখনো বাধাগ্রস্ত হয়েছেন? প্রথম লাইনটা তুমি বলেছো, 19 বছর আমি আছি এক গণমাধ্যম কর্মী হিসেবে। যদি আমি বাধার সম্মুখীন হতাম তাহলে 19 বছর কাজ করার মানুষ অন্তত আমি না। কারণ আমার নিজের ব্যাপারে একটা মানে আমি বলি না, লোকে বলে, আমি মানে যেই কথাটি সত্য আমি খুব মুখ চেপে ধরেও সেটা রাখতে পারবো না, বেরিয়ে যাবে আমার কাছ থেকে। হ্যাঁ, আবার মানে তাৎক্ষণিক তুমি একটা কিছু ভুল বললে সেটা মানে কারেকশন করে দেওয়ার আমি একটা দায় বোধ করি, দায়িত্ব বোধ করি। তো সেই জায়গা থেকে আমি বলি যে না, মিডিয়ার ব্যাপারে আসলে যেটা লোকে বলে বা শোনে সবসময় সেটা সত্যি নয়। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু টুকটাক ঘটনা তো থাকতেই পারে। আর আমি যে 19 বছর কাজ করে আছি, আমি একই হাউসে 19 বছর আছি। কেন? এখানে আমি বলি না যে আমার কর্মক্ষেত্র, আমি বলি এটা আমার কর্মগৃহ। 8 ঘন্টা আমি এখানে থাকি। আমার যারা আশেপাশে আছে তারা আমার পরিবারের অংশ হয়ে গিয়েছে, আমিও তাদের অনেকেরই পরিবারের অংশ হয়ে গিয়েছি। মানে ওখানে দুপুরবেলা কেউ একজন ফোন করে বলারও আছে, এক একজন এক এক ডেস্কে, এক একজন এক এক ফ্লোরে, কিন্তু তারপরও কেউ একজন আছে বলবে যে খেয়েছো। এটা সব জায়গায় হয় না। তো মিডিয়াতে মানুষ যেমন বলে অর্জনও করতে হয়, এটা অর্জনও করতে হয়, হ্যাঁ অর্জনও করতে হয়। কিন্তু তারপর আমি বলবো যে না, মিডিয়াতে আমি আজ পর্যন্ত 19 বছর কাজ করতে পারতাম না যদি কোনো বাধার সম্মুখীন হতাম বা যদি কোনো বৈষম্যের শিকার হতাম নারী বলে। কিন্তু মিডিয়াতে আসলে মানে আমরা তো মিডিয়ার ফ্রন্টে না, আমরা তো হচ্ছে ক্যামেরার পিছনে কাজ করার মানুষ, সেখানে কিন্তু নারীর সংখ্যা কম। যদি বাধা বলি আমি তাহলে এটাই বলবো যে না, নারীর সংখ্যা আরও বেশি বেশি থাকা উচিত। কারণ মিডিয়াতে নারী কাজ করতে পারবে না এমন না, কিন্তু যদি না হতো তাহলে কিন্তু আমাকেও তারা 19 বছর রাখতো না। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু মিডিয়াতে যেটা হয় যে একটা 24 ঘন্টা কাজ করতে হয়, সেক্ষেত্রে নারীরা নাইটটা করতে পারে না। কিন্তু তারপরে যারা আছে ডে শিফটে তো কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটু মানে রেশিওটা বাড়ালে ভালো। আপু, আপনি তো হচ্ছে মানে উন্নয়ন কর্মী হিসেবেও কাজ করেন, মানে সোশ্যাল ওয়ার্কও কাজ করেন, সেক্ষেত্রে আপনার কাজগুলো কোন টাইপের? আমি তো উন্নয়ন কর্মী হিসাবে কাজ করি আসলে বলতে গেলে অনেক আগে থেকেই। যখন আমি শিক্ষা জীবনে ছিলাম সেটা ছিল স্বেচ্ছাশ্রম। জি, মানে কেউ আমাকে ডেকে নিয়ে বলেছে তুমি এই কাজটা করবে কি না স্বেচ্ছায়, এরকম না, বাট আমি নিজে থেকেই গিয়েছিলাম, নিজ উদ্যোগে গিয়েছিলাম। তো তখন থেকে আজও পর্যন্ত আমি আছি এটার সাথে। তো একটা সময় কিন্তু এটা আমার প্রফেশনও হয়ে গিয়েছিল। প্রথমে ছিল স্বেচ্ছাশ্রম, তারপরে হচ্ছে প্রফেশন। তো সেই প্রফেশন থেকে আমি প্রশিক্ষাতে কাজ করেছি 4 বছর ট্রেনার হিসাবে। ওখান থেকে তারপর আমি WHO-তে গিয়েছিলাম, একটা প্রজেক্টে কাজ করেছিলাম, স্কুল ফিডিং প্রজেক্টে 2 বছর। এবং তারপরে মূলত হচ্ছে আমার বেবি হলো। তো বেবি হওয়ার পরে ওকে তো আমার কিছু সময় দিতে হবে, তখন আমি মাঝখানে ব্রেক দিয়েছিলাম জবে। ও আবার একটু যখন বড় হলো তখন আমি মিডিয়াতে বাংলা ভিশনে জয়েন করেছিলাম। ততদিনে আমার পড়াশোনাও শেষ হয়ে গিয়েছিল। মূলত আমি কিন্তু মানে প্রফেশনটাও শুরু করেছি স্টুডেন্ট লাইফে। তো এটাও বলবো যে আমার একটা খুব সৌভাগ্য। আর কাজটা আমি যখন করেছি প্রফেশনে মূলত পথশিশুদের নিয়ে, যারা বস্তিবাসী এবং যারা পথশিশু, ওখান থেকে বাচ্চাদের কালেক্ট করে পড়াশোনা করাতাম তখন। হ্যাঁ, এটা ছিল প্রথম কাজ। এবং দ্বিতীয়ত আমি যখন ট্রেনার হিসাবে জয়েন করলাম তখন সেটা ছিল হচ্ছে যে বস্তিতে যে স্কুলগুলো আছে, স্কুলের যে টিচাররা আছে তাদেরকে আমি ট্রেনিং করাতাম কিভাবে ওদের সাথে পড়তো, এবং পাশাপাশি আমি স্কুলগুলো ভিজিট করতাম। আর এরপরে যখন আবার দেখা গেল যে WHO-তে যখন জয়েন করলাম, সেটাও হচ্ছে ওদের পুষ্টি এবং ওদের খাদ্য নিয়ে কাজ করেছি, নিউট্রিশন। হ্যাঁ, তারপর তো ওই প্রফেশন থেকে আমি আসলে সরে এসেছি। কিন্তু ওই যে ওটা আমার তো আসলে নেশা, ওটা তো মাথায় ছিল, ওটা আমার মাথায় ছিল, ওটা আমার হৃদয়েও ছিল। ওই কাজটাকে তো আমি আসলে ছাড়তে পারিনি। তো এখন যেটা হচ্ছে যে ওইটা না করে আমি পাশাপাশি অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ম্যানেজিং কমিটিতে আছি। তো ওখানে আমাদের শেল্টার হোম আছে, অন্যান্য ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন রোহিঙ্গা ক্যাম্পেও আছে, সিলেটে আছে, ওরা বাঁধ নির্মাণ করছে। মানে জনসেবামূলক যত কাজ আছে সেগুলো তো করছে, কিন্তু পাশাপাশি আমি যে সাইডটাতে আছি সেটা বলছি, ওই আবার সেই পথশিশুই যাদের বাবা মা নেই, মারা গেছে, কিংবা কারো বাবা আছে কারো মা নেই,
ওরা রাস্তায় পড়ে আছে বা রাস্তায় কাজ করছে, ঠিকভাবে খেতে পারছে না, ওদেরকে আমরা কালেক্ট করে আমাদের যে শেল্টার হোমগুলো আছে দুটো, একটাতে ছেলেরা থাকে একটাতে মেয়েরা থাকে, ওদেরকে ওখানে নিয়ে এসে প্রাথমিকভাবে যে অক্ষর জ্ঞান সেটা দেওয়া হয়। আর যাদের অক্ষর জ্ঞান আছে অলরেডি তাদেরকে, এবং পর্যায়ক্রমে যাদের অক্ষর জ্ঞান দেওয়া হচ্ছে তাদের সবাইকে আমরা মূলধারার যে স্কুলগুলো আছে সেগুলোতে ভর্তি করে দিচ্ছি। তাহলে এই শেল্টার হোমগুলো, হ্যাঁ, এইগুলোর পাশাপাশি শেল্টার হোমে যে কাজটা হয়, ওদের স্কুলের যে পড়াটা সেটাও ওখানে তৈরি করে দেওয়া হয় এবং বিভিন্ন হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণের পরে ওরা কাজটা যখন পারফেক্টলি শিখে যায় তখন ওই প্রোডাক্টগুলো সেল করা হয়। মানে তাদেরকেও স্বাবলম্বী করে। কেউ গয়না বিক্রি করছে, কেউ পিঠা বানাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মানে অন্য অন্য সরঞ্জাম তৈরি করছে। এই যে বাবুই পাখির বাসার কথা বললে, ওরা কিন্তু বাবুই পাখির বাসাও তৈরি করেছে। হ্যাঁ, এবং সেগুলো নিয়ে বাইরে কোথাও সেল করা হয়। এবার আমাদের যখন কোনো সভা থাকে, মিটিং থাকে, তখন কিন্তু আমরা ওদের তৈরি খাবারটাই কিনে খাই। আমরাও কিন্তু ওদের কাছ থেকে কিনে খাই। এই টাকাটা ওর প্রয়োজনে, ওর ফ্যামিলির প্রয়োজনে ব্যয় করা হয় এবং ওর অভিভাবকের হাতেই টাকাটা দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু মানে আমাদের সংস্থার এটা নিচ্ছে না। নারী উন্নয়নে মানে যে নারীরা পিছিয়ে আছে, আপনার কি নারীদেরকে নিয়ে কোনো ভাবনা আছে পরবর্তীতে বা এখন বর্তমানে কোনো চিন্তা ভাবনা? নারীদের নিয়ে ভাবনা আছে। একটা সময় এমনি বয়স্ক শিক্ষা কেন্দ্র যেটা, সেখানে আমি নিজে পড়িয়েছি বা ওদেরকে কালেক্ট করেছি, কারা কারা আসতে চায় না, কেন আসতে চায় না, তাদের কি বাধা, তাদের যে উপকরণ, এগুলো দিয়েছি। এগুলো তো প্রথমে আমি নিজে থেকে দিতাম, তারপর যখন কাজ করেছি তখন তো অফিসগুলোর মাধ্যমে দিয়েছি, অন্যান্য সংস্থাগুলোর মাধ্যমে। তো এখন আমি চেষ্টা করব যে, আমার তো আসলে এখন কাজের পাশাপাশি অত কাজ করার পরেও যেটা হচ্ছে না, কিন্তু আমি কিছু ওই রকম নারীদেরকে কালেক্ট করতে চাচ্ছি যারা ওই যে ডিভোর্সের ব্যাপারটা আসলো, ডিভোর্স হয়ে গেছে কিন্তু তারা তো আসলে আগে থেকে বাহিরের যে ব্যাপারগুলো আছে, সমাজের যে কাজগুলো আছে, এগুলো তারা আসলে জানে না, শেখেনি। আর্থিক উন্নয়নের যে সুযোগটা সেটা তারা পাচ্ছে না। ওনাদেরকে কোনো একটা প্রশিক্ষণের ব্যবস্থা, এবং আমাদের রিসেন্ট যে আমাদের এনজিওর এই যে এসডির কথা বললাম, যে জিএম হলো, এজিএমে আমি এই বিষয়টা প্রস্তাবনা করেছি। হয়তো আমরা খুব শীঘ্রই বাজেট পেলে ওটা শুরু করে দিব। তাদেরকে আমরা কোনো একটা প্রশিক্ষণ সেন্টারে নিয়ে এসে কাজ করিয়ে তারপরে হয়তো সেলাই মেশিন দেওয়া হবে। এবং আমার কি মানে এই যে শালিক পাখির অভিমান যে বইটি আসছে, এখানেও একটি গল্প আছে এরকম একজন নারীর। সেই গল্পটি আমি একটু ছোট করে যদি বলি, প্রাসঙ্গিক বলি। বিজয়িনী হেলেনা বেগম, গল্পের নাম হচ্ছে বিজয়িনী হেলেনা বেগম। সে কেন বিজয়ী? আমরা জানি যে গ্রামে একটা প্রচলন আছে, বা এখন কিন্তু আসলে বাণিজ্যিকভাবেও কেউ কেউ এটা করে থাকে, বিভিন্ন মুরগির ফার্মে দেখবে মোরগ, খাসি মোরগ একটা শব্দ আছে, তুমি জানো কিনা আমি জানি না। মোরগ যখন প্রথম বাগ দিতে শিখে, মানে কক করে যে মোরগটা শব্দ করে, তখনই তাকে হচ্ছে খাসি মোরগ করা হয়। এটার একটা প্রসেস আছে, প্রসেসটা কিন্তু খুবই অমানবিক। এই অমানবিকতাটাকে আমি ওখানে হাইলাইট করেছি, কিন্তু এই অমানবিকতাটাকে সে একজন নারী একেবারে নিতান্তই মানে অপারগ হয়ে ওইটাকে পেশা হিসাবে নিয়ে সে তার সন্তানদের লালন পালন এবং নিজের যে প্রফেশন মানে সেই হিসাবে নিয়েছিল। কিন্তু তার বোধটাকে জাগায় দিলাম ওখানে আমি গল্পে, তার বিবেকটাকে জাগিয়ে দিলাম। তো জাগিয়ে দেওয়ার পরে সে প্রফেশনটা ছেড়ে দিয়ে একজন উন্নয়ন সংস্থায় গেল, এবং যাওয়ার পরে সেখানে সে প্রশিক্ষণ নিয়ে নিজের বাড়িতে সে দর্জি কাজ করলো, সেলাই কাজ করলো, দোকান নিল বাজারে, এবং তখন সে সমাজের জন্য ভালো কিছু কাজ করতে পারলো। এবং সে তখন এটা প্রচার করছে যে এই খাসি মোরগটা আর করা যাবে না, এটা অমানবিক কাজ। মানে তারও বোধোদয় হলো। হ্যাঁ, এবং তার পাশাপাশি আরও তো অনেকের হবে, কিন্তু তার আবার আর্থিক উন্নয়নের একটা সুন্দর ব্যবস্থাও হয়ে গেল, সুযোগও হলো। এটাও এভাবেও তো লেখার মাধ্যমেও আসলে প্রচার করা যায়, কিছু জানানো যায় সমাজকে। ওই বিজয়িনী হেলেনা, হ্যাঁ, উনি কোথাকার? বিজয়িনী হেলেনা আসলে এই নামে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি সেটা। মানে আপনি যাকে মানে উদ্দেশ্য করে তো আপনি লিখেছেন। আমি আসলে এই গল্পটা একজনের কাছে শুনেছিলাম, মানে এতটা শুনিনি, মানে ওই সে খাসি মোরগ বানাতে পারে, সে তার এক দাদির মাধ্যমে কাজটা শিখেছিল শখে, সে করেনি, সে ভালো জায়গায় ভালো কাজ করে, আমি সেই কথাগুলোর উল্লেখ করছি না। কিন্তু ওর মাধ্যমে যখন এই কথাটা আমি শুনলাম, আসলে আমাদের লেখাগুলো তো জীবন থেকেই আসে, জীবনই তো গল্প উপন্যাস হয়ে যায়। তো এতটুকু যখন আমরা পাই, তখন তো ওটা থেকে ভাবনা করে এত বড় একটা কিছু দাঁড়িয়ে যায় আমাদের কাছে।
তো ও যখন মানে মজার ছলেই বলছিল যে এরকম আমার এক গ্রাম সম্পর্কের দাদি আছে, সে খাসি মোরগ বানায়, তার কাছে আমি আসলে এটা শিখেছিলাম। তা আমি বললাম কীভাবে? তখন বললো এরকম। তো আমি আবার এটা নিয়ে একটু পড়াশোনা করলাম, একটু জানার চেষ্টা করলাম যে কিভাবে করে, কারণ লিখবো যখন তখন তো আমাকে অবশ্যই এটা জানতে হবে, না জেনে কিন্তু লেখা যাবে না। তখন ওখান থেকে আমি জাস্ট বললাম এটা কাজটা তো আসলে মানবিক না, কিভাবে তাহলে এটাকে মানে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টার থেকেই আসলে গল্পটা লেখা। আপু কি সংগঠনের সাথে জড়িত? আমি কোনো সাহিত্য সংগঠনের সাথে জড়িত না। আচ্ছা। এটা আমি আসলে মানে কোনো পত্রিকা তৈরি করা বা কিছু এরকমও না। আপাতত শিশুতোষ একটি পত্রিকা আছে, কানামাছি, তো ওইটা আমরা 17 বছর শেষ করেছি, 18 বছর হবে জুলাই মাসে, ইনশাল্লাহ আমরা খুব বড় করে উৎসব করব। তো শিশুদের জন্যই আসলে পত্রিকাটা করি আমরা। হ্যাঁ, ওইটা সম্পাদনার সাথে আমরা আছি কয়েকজন মিলে। এছাড়া আমি কোনো সাহিত্য সংগঠনের সাথে জড়িত না। অনলাইনে তো এখন অনেকেই লেখালেখি করছেন, অনেকে কবি হতে চান, লেখক হতে চান। তো আমরা তো মানে লিখলেই তো আর লেখক বা কবি হওয়া যায় না। তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে প্রথম যেটা বলে যে এত লেখক এত লেখক এত কবি। তা আমি বললাম যে ভাই লিখছেই তো, লেখাটা তো খারাপ কাজ না, দুর্নীতি না, তো লিখতে কেন দিব না আমরা? যদি কেউ মন থেকে তাগিদ বোধ করে যে আমি লিখবো, সে লিখুক, কিন্তু তাকে একটু জেনে লিখতে হবে। সেটা আমি লিখলাম, মনে করলাম এটা কবিতা হয়ে গেছে, কিন্তু আসলে তো কবিতা হচ্ছে না, বা এটা লিখলাম গল্প হয়ে গেছে। কবিতারও তো রেসিপি আছে। হ্যাঁ, কবিতারও রেসিপি আছে, কবিতার গ্রামার আছে, গল্পেরও তাই। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই হবে কি, আগে লিখতে হলে জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে। পড়বে পড়বে পড়বে, এবং আমি বলবো চোখ কান সবসময় খোলা রাখতে হবে। আমি এই যে হেঁটে যাচ্ছি, 1 সেকেন্ড পরেও আমার জন্য একটা গল্প অপেক্ষা করতে পারে, কিন্তু সেটাকে যদি আমি পাশ কাটিয়ে চলে যাই বা আমি ওইটাকে দেখতে না পাই, তাহলে ওইটা আমার আসলে গল্পটা লেখাই হবে না। তো ওই জন্য আমি বলবো লেখককে ঘুমের মধ্যেও সজাগ থাকতে হবে। সেই সজাগটা কিভাবে, ওইটা যে লেখক হয়ে গিয়েছে সে অলরেডি বুঝতে পারবে যে আমার ভাবনাটাকে আমাকে জাগিয়ে রাখতে হবে। আমরা তো এরকমও হয় যে একটা গল্প লিখবো, 7 দিন ধরে কেবল গল্পের প্লটই ভাবছে, রাতারাতি তো একটা কিছু হয়ে যায় না। তারপর সেটাকে নিয়ে দেখা যাচ্ছে যে এরকম চোখ বন্ধ করে ভাবছি যে এটাকে এইভাবে লিখবো ওভাবে লিখবো, তারপরে একটা লেখা শুরু করলে ছাড়া যাবে না, একটানা লিখতে হবে। না হলে আবার দ্বিতীয়বারে যখন লিখতে যাব তখন তো ভাবনাটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে সরে যাচ্ছি। সুতরাং লেখক হতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে, সেটা সবারটা পড়তে হবে, সবারটা পড়ে পড়ে বুঝতে হবে, এবং যে ধরনগুলো আছে, ছন্দ, মাত্রা, লয়, এগুলো তো সব জানতে হবে। আজ থেকে 10 বছর পর মানে বাংলা সাহিত্যকে আপনি কোন পর্যায়ে দেখতে চান? বাংলাকে আমি সারা বিশ্বে ছড়িয়ে যেতে দেখতে চাই, এইটা হচ্ছে আমার একমাত্র চাওয়া। এবং সেটা খুব সুন্দরভাবে সবাই যেন বলে যে বাংলা সাহিত্য একটা সুন্দর পজিশনে আছে, মানে শেকড় থেকে শেখরে, সেই শিখরে আমি দেখতে চাই বাংলাকে, এবং সেটা বিশ্বব্যাপী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মুখ থেকে এটা শোনার জন্যই এই প্রশ্নটা করলাম যে আমরা শেকড় থেকে শিখরে যেতে চাই, ব্যাপারটা এরকমই। আপু, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক। আপনি ভালো থাকবেন। সবাই ভালো থাকুক, বাংলা সাহিত্যের সাথে থাকুক, এবং সবাই যেন আমরা একসাথে পথে চলে কাউকে কেউ পিছনে না ফেলে সবাই যেন সমানভাবে এগিয়ে যেতে পারি, তাহলে শেকড় থেকে শেখরে আমরা যেতে পারবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা সাহিত্যিক তাহমিনা শিল্পীর কাছ থেকে একটা বিষয় মানে খুব ভালোভাবে উপলব্ধিতা পেয়েছি, সেটা হচ্ছে বিজয়ী হেলেনা। আমরা কেউ হেরে যাব না, ঠিক আছে? একটা গ্রামের নারী যদি বিজয়ী হতে পারে, তাহলে আমরা মানে শহরে এসে 2025-এ কেন পিছিয়ে থাকব? আর আমাদের সাহিত্যকে অনেক উপরে দেখতে চাই, শেকড় থেকে শিখরে। আজ আয়োজনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আবার আপনাদের সাথে দেখা হবে সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠানে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি মুশফিকা নিপা। আল্লাহ হাফেজ।